আজকের এই এপিসোডে আলোচনা শুরুর আগেই আপনাদের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর জানাতে চলেছি। এই সবচেয়ে বড় খবরটি হলো কাল 15ই অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11তম বার দেশের জাতীয় পতাকা উত্তোলন করে যে ভাষণ দেবেন, সেই ভাষণের শুরুটা সম্ভবত হতে চলেছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে। আরজিকরে কর্তব্যরত অবস্থায় মহিলা পড়ুয়া চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে গত 5 দিন ধরে উত্তাল সারা রাজ্য রাজনীতি, উত্তাল সারা দেশ, উত্তাল প্রায় সারা বিশ্ব। সেখান থেকে দাঁড়িয়ে 15ই অগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণের সূচনাটাই করতে চলেছেন সম্ভবত আরজি করের নির্যাতিতাকে শ্রদ্ধা জানিয়ে, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে। একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দার মধ্যে দিয়ে রাজ্য জুড়ে যে হাজার হাজার মহিলা এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এবং তাদেরই উদ্যোগে 14ই অগস্ট রাত 11টা থেকে 1টা-2টো পর্যন্ত সারা রাজ্যের শহরে জেলায় জেলায় চলবে মহিলাদের এবং মেয়েদের রাতের রাস্তা দখলের অভিযান। বিশেষ ধরনের এই প্রতিবাদ, সেই প্রতিবাদকেও সম্ভবত একই সঙ্গে হ্যাটস অফ জানাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটি হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। কিন্তু সূত্র মারফত এই সম্পূর্ণ খবরটাই বর্তমানে সংবাদ মাধ্যমে উঠে এসছে। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয়, তা হচ্ছে 14ই অগস্ট স্বাধীনতার প্রাক্কালে রাতের অন্ধকারে মহিলারা সারা রাজ্য জুড়ে কলকাতা শহর এবং জেলায় জেলায় বিভিন্ন পয়েন্টে প্রায় 200রও মতো জায়গায় একসঙ্গে রাতের রাস্তার দখল নিতে চলেছে। এই অভিনব প্রতিবাদকে কেন্দ্র করে গত 3 দিন ধরে সারা রাজ্য, দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে উন্মাদনা ছড়িয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নয়, একই সঙ্গে এই প্রতীকী প্রতিবাদ দেখা যেতে চলেছে আমাদের দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন টাউনে। দেখা যেতে চলেছে বিশ্বের বিভিন্ন প্রথম সারির দেশের বড় বড় শহরে। এমনকি নিউ ইয়র্ক শহরেও দেখা যেতে চলেছে এই প্রতিবাদ। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যেও গোটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন ঘনীভূত হয়েছে বুধবারও। সেই প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা শুরুতে আগে আলোচনা করি, তারপর আসি দফায় দফায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার প্রাক্কালে রাতের অন্ধকারে তিনি ফি বছর যে জাতীয় পতাকা উত্তোলন করেন হাজরার মোড়ে, সেই পতাকা উত্তোলনের পর তিনি কি বললেন এতদিন মৌন থাকার পর, যার বিরুদ্ধে রয়েছে খোদ শ্লীলতাহানির অভিযোগ, সেই আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বললেন আমাদের রাজ্যের 100 মাসিহা বিচারপতি, বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কি বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আর যার মধ্যে অতিরিক্ত সংযোজন রয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এই সবের নিয়ে আলোচনার মধ্যে আমরা আলোচনাও করব এই একদিনের রাতের রাস্তা দখলের প্রতিবাদের মধ্যে দিয়ে বাস্তবেই কি কোনো পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে। আর সেই সব আলোচনা শোনার আগে আপনাকে একটা কাজ এখনই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই প্রতিবাদ নিয়ে আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে। আপনারা হয়তো বলতে পারবেন এই কঠিন সময়তে দাঁড়িয়েও আশীর্বাদ সাবস্ক্রাইবার চাইতে ভুলছে না, কিন্তু বন্ধুরা, আপনার একটি সাবস্ক্রিপশন আগামী দিনে আশীর্বাদ দ্য ট্রুথকে এই রকমের বিষয়ে কথা বলার জন্য আরও ক্ষমতা যোগাবে। তাই আপনার সাবস্ক্রিপশন, লাইক বাটন এবং কমেন্টটা অত্যন্ত জরুরি। তাই আর দেরি না করে এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, একটা লাইক করুন, প্রতিবেদনটা শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর তারই মধ্যে চলুন এবার আলোচনায় এগোনো যাক। আলোচনার শুরুতেই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের দিয়েছি, কিন্তু এবার আসি ধাপে ধাপে আলোচনায় এগিয়ে যাওয়ার কাজে।
তা হচ্ছে প্রথমেই আসি, আরজিকর কাণ্ড নিয়ে বেশ কিছু প্রশ্ন ইতোমধ্যে উত্থাপন হয়েছে। গত 4 দিন ধরে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টকে কেন্দ্র করে। কিন্তু তা সত্ত্বেও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এক, তা হচ্ছে 4 তলার সেমিনার হলের তালা খুলল কে? কারণ দায়িত্বপ্রাপ্ত নার্সের কথায় বিকাল 4টের সময় বৃহস্পতিবার সেমিনার হলে তালা দিয়ে দেওয়া হয় এবং তারপর তাঁরা চাবি রেখে দেন হাসপাতালেরই চিকিৎসকদের কেবিনে। এরপর সেমিনার হল যদি কেউ খোলেন তাহলে তাকে চিকিৎসকদের রুম থেকে গিয়ে চাবি নিয়ে এসে সেমিনার হল খুলতে হয়, যা প্রায় প্রতিদিনই হয়ে থাকে। কারণ আরজি করের এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোথাও মহিলা বা পুরুষ চিকিৎসকদের জন্য কোনো রেস্ট রুম নেই। আর তার জন্যেই চিকিৎসকেরা, বিশেষ করে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, এই এমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার হলেই, যেহেতু এসি লাগানো আছে, সেখানে রেস্ট নেন, নিজেদের পড়াশোনা করেন, আবার অনেকে পোশাক পরিবর্তনও করেন। অনুমান সেই দিন নির্যাতিতা কাজের দীর্ঘ ক্লান্তির পর রাতের খাবার সেরে তিনি এই সেমিনার হলেই গেছিলেন রেস্ট নিতে, কারণ সেখানে এসি আছে। আর তারপরেই পরের দিন সকালবেলা সেই মর্মান্তিক দৃশ্য উঠে আসে এমার্জেন্সি ডিপার্টমেন্টে সেই সময় কর্তব্যরত কর্মী, আধিকারিক, চিকিৎসকদের চোখের সামনে। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে প্রশ্ন হচ্ছে যে সেই দিন সেমিনার হলের তালা খুলল কে? একটা তত্ত্ব শুরুতেই উঠে এসেছিল যে নির্যাতিতা সেমিনার হলে গেছিলেন, আর সেখান থেকে অনুমান করা হচ্ছে নির্যাতিতা নিজেই সেমিনার হলের হয়তো তালা খুলেছেন। কিন্তু এখান থেকে পাল্টা আর একটা যুক্তি, নির্যাতিতার আগে কি কেউ সেমিনার হলে যাননি? যদি তিনি গিয়ে থাকেন তাহলে হয়তো তিনি তালা খুলেছিলেন, কিন্তু তালা পুনরায় বন্ধ করে চাবিটি ডাক্তারদের ঘরে রাখতে ভুলে গেছেন, বা তিনি সেমিনার ঘরের দরজা খুলে রেখে তালা বন্ধ করে চাবিটি গিয়ে রেখে দিয়েছেন চিকিৎসকদের ঘরে। আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে হয়তো নির্যাতিতা যে সময় সেমিনার হলে গেছিলেন তখন তিনি সেমিনার হলের তালা খোলাই পেয়েছিলেন, আর তাই হয়তো তাকে আর তালা খুলতে হয়নি। কিন্তু এই গোটাটার মধ্যে আরও একটি বড় বিষয় উঠে আসছে। এত বড় ঘটনা ঘটে গেল, নির্যাতিতার দেহে অসংখ্য আঁচড়ের দাগ, কামড়ের দাগ, নির্যাতিতার যৌন নালী থেকে উদ্ধার হলো 150 গ্রামের মতো সিমেন এবং রক্ত এবং মাংসপিণ্ড মিশ্রিত ফ্লুইড। আর তার মধ্যে থেকেই প্রশ্ন উঠছে, এত অত্যাচার করা হলো, এত মারধর করা হলো এবং যাকে শেষ পর্যন্ত গলা টিপে হত্যা করা হলো, যার জেরে তার চোখের দুধার দিয়ে রক্ত গড়িয়ে পড়লো, এই পরিস্থিতির মধ্যে গোটা এমার্জেন্সি ডিপার্টমেন্টের কেউ কোনো চিৎকার শুনতে পাননি? নির্যাতিতার তুমুল চিৎকার কারোর কি কানে এলো না? তার মধ্যে একটা তত্ত্ব উঠে এসছে, তা হচ্ছে সেমিনার হলটি এসি, তার জন্য সেমিনার হলের দরজা বন্ধ থাকে, আর দরজা বন্ধ থাকা অবস্থায় সেমিনার হলের ভিতর থেকে কোনো রকম শব্দ প্রায় বাইরে আসে না। এই লজিক যদি মানতে হয় তাহলে একটা বিষয়ে মানতে হবে, সেই শব্দ তখনই শোনা যায় না যখন কর্মব্যস্ত সময় থাকে। কিন্তু নিশুতি রাতে, যেখানে 4 তলা, তার ওপরের তলা এবং নিচের তলা প্রায় সম্পূর্ণ ফাঁকা, 4 তলার যেখানে সেমিনার রুম সেই অঞ্চলটা সম্পূর্ণই ফাঁকা, নার্সদের দাবি তাদের যেহেতু ওদিকে কোনো ওয়ার্ড নেই তাই তাদের ওদিকে কাজ থাকে না বলে তারা ওদিকে যায় না, তাহলে সেখান থেকে হলেও সামান্যতম আওয়াজও যদি সেমিনার হল থেকে বাইরে আসে তা কিন্তু বাইরে ইকো হতে বাধ্য। কিন্তু সেই একোর সাউন্ডও কেউ পেলেন না। অবশ্যই সন্দেহ উঠছে, অবশ্যই মানুষের মনে প্রশ্ন জাগছে। আবার তার মধ্যে আর একটা তত্ত্ব উঠে আসছে, নির্যাতিতার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে যে সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তাকেই যে অভিযুক্ত করা হচ্ছে সে একা নয়। কারণস্বরূপ বলা হচ্ছে নির্যাতিতার যৌন নালী থেকে উদ্ধার হয়েছে 150 গ্রাম সিমেন, রক্ত এবং মাংসপিণ্ডের জমা ফ্লুইড। সেখান থেকেই চিকিৎসকদের বক্তব্য, একজন সুস্বাস্থ্যবান পুরুষের পক্ষে একবারে 2.5 থেকে 3 গ্রাম, সর্বোচ্চ 4 গ্রামের বেশি বীর্যপাত করা সম্ভব নয়। তাহলে এবার সমাজ মাধ্যমে একটা অঙ্ক উঠে এসছে, যাতে করে অনুমান করা হচ্ছে ঘটনাস্থলে কমপক্ষে 20 বার নির্যাতিতার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।
এবার এখান থেকে আশীর্বাদ দ্য ট্রুথ একটা প্রশ্ন করছে, একজন পুরুষ যখন যৌনকর্মে লিপ্ত থাকেন তখন তাদের একবার বীর্যপাতে কতক্ষণ সময় লাগে? বিবাহিত পুরুষ বা যারা অবিবাহিত ব্যক্তি তারাও এটা অন্তত ভালো করে জানবেন, কম করে হলেও বিজ্ঞানসম্মতভাবে 2.5 থেকে 3 মিনিট সময় লাগেই লাগে। এবার গোটা ঘটনাক্রম কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে, সিসিটিভির ছবি অনুসারে তাদের দাবি 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ঘটেছে। এবার যদি 20 বার একজন ব্যক্তি ওই নির্যাতিতার ওপর যৌন লালসা চরিতার্থ করে, তাহলে তার পক্ষে কখনো সম্ভব না 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে এই সম্পূর্ণ ক্রাইমটা করার। কারণ একজন ব্যক্তি যদি 20 বার তার যৌন লালসা চরিতার্থ করতে যেত, তাহলে যত সময় যেত ততই তার বীর্যপাতের সময়ের স্প্যান বাড়তে থাকতো। তাতে করে 20 বার যৌন লালসা চরিতার্থ করা একেবারেই সম্ভব না। আর এখান থেকেই উঠে আসছে একাধিক ব্যক্তির তত্ত্ব। যদিও রক্ত মাংস পিণ্ড থেকে এখনো পর্যন্ত সিমেন্টকে আলাদা করে তা ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। তা যদি সম্ভব হয় তাহলেই বোঝা যাবে যে ঘটনাস্থলে একজন ছিলেন না একাধিক ব্যক্তি ছিলেন। একই সঙ্গে নির্যাতিতার শরীরে যে আঁচড়ের দাগ পাওয়া গেছে তাও পোস্টমর্টমের প্রাথমিক তদন্ত অনুসারে একমুখী আঁচড়ের দাগ। একই সঙ্গে যে কামড়ের অসংখ্য দাগ পাওয়া গেছে তাও প্রাথমিক তদন্তে অনুমান, প্রাথমিক রিপোর্টে যা জানা গেছে একজন ব্যক্তিরই দাঁতের চিহ্ন ছিল তার সারা শরীরে। আর এই সব কিছু নিয়ে বর্তমানে আরজিকর কাণ্ড নিয়ে বেশ রহস্য ঘনীভূত হয়েছে। সিবিআই ইতোমধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং সঞ্জয় রায়ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ কবুল করেছে। কিন্তু এখান থেকেও প্রশ্ন থেকে যাচ্ছে, ঘটনার দিন এক্স্যাক্টলি কি হয়েছিল? কারণ ইমার্জেন্সির কর্তব্যরত কোনো চিকিৎসক, কোনো পড়ুয়া, কোনো মেডিকেল স্টাফ এ বিষয়ে কিছুই খোলসা করে বলে উঠতে পারছেন না। সকলেই বলছেন আমার ঠিক জানা নেই, আমি শুনিনি, আমি দেখিনি, আমি বলিনি। কিন্তু এক্স্যাক্টলি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাক্রম নিয়ে যথেষ্ট ধোঁয়াশা যেমন কলকাতা পুলিশের তরফের তদন্তে ছিল, ঠিক তেমনটা দফায় দফায় উঠে আসছে আরজি করে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল অবধি কর্তব্যরত বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বয়ান থেকে। আর এই সবের মধ্যে একটা বিষয় বর্তমানে সারা পৃথিবী, দেশ এবং রাজ্য জুড়ে অত্যন্ত প্রথম সারির তথা শিরোনামের খবর হিসাবে উঠে এসছে। তা হচ্ছে রাতের অন্ধকারে মহিলাদের রাস্তার দখল নেওয়া। এই অভিনব প্রতিবাদ প্রথমবার দেখতে চলেছে শুধু শহরবাসী না, শুধু রাজ্যবাসী না, সারা দেশ। এর আগে দেশের মাটিতে এই ধরনের প্রতিবাদ মহিলাদের নেতৃত্বে আগে দেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি, যা দেশের মানুষ স্বাধীনতার পর প্রথমবার দেখতে চলেছে। আর এই প্রতিবাদের ডাক প্রেসিডেন্সি কলেজের যে পড়ুয়া দিয়েছিলেন, সেই পড়ুয়াও এই ডাক দেওয়ার সময় বুঝে উঠতে পারেননি যে তার এই একটি পোস্ট গণপ্রতিবাদের রূপ নেবে। শুধু গণপ্রতিবাদের রূপ রাজ্যে নয়, জেলায় জেলায় নয়, সারা দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে। সে ভাবতে পারেনি সেই প্রতিবাদে সামিল হবে ইউরোপ থেকে আমেরিকার বিভিন্ন দেশের বিভিন্ন শহরের মহিলা এবং নাগরিকেরা। আর যার জন্যেই রাতের অন্ধকারে 14ই অগস্ট রাত 11:30 থেকে প্রায় 2টো পর্যন্ত আমাদের রাজ্যের, দেশের, পৃথিবীর সমগ্র শোষিত প্রতিবাদী মহিলাদের এই আন্দোলনের দিকে অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। কিন্তু এই আন্দোলন করে বাস্তবে আগামী দিনের কি ফলাফল তা নিয়ে আলোচনায় যাওয়ার আগে একবার আসুন আমাদের রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি মন্তব্য করলেন বুধবার সারাদিন। প্রথমেই আসি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। গত 13 বছর যে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে বিভিন্ন ঘটনায় পুলিশের ওপর আস্থা রাখতে, সেই মুখ্যমন্ত্রীকেই এই ঘটনার শুরু থেকেই দেখা গেছিল পুলিশের চেয়েও বেশি আস্থা সিবিআইয়ের দিকেই রাখতে। কিন্তু রবিবার তিনি 80 ডিগ্রি ঘুরে গিয়ে পুলিশকে অতিরিক্ত রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন তদন্তের জন্য। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই চান্স নেয়নি।
কলকাতা হাইকোর্ট তড়িঘড়ি মঙ্গলবারই প্রথম শুনানির দুদফার পর অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি.এস. শিবগানম সরাসরি এই গোটা তদন্তের ভার দিয়ে দেন সিবিআই এর হাতে এবং তিনি জানান তার রায় দেবার সঙ্গে সঙ্গেই সেই মুহূর্তেই আদালতেই সিবিআই এর আধিকারিকের হাতে যেন কলকাতা পুলিশের আধিকারিকেরা কেস ডায়েরি তুলে দেন আর সেই সময় থেকেই তারা যেন তদন্তের কাজ শুরু করে দেন। সেই নির্দেশ মতো সিবিআইও তদন্তে নেমে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 তারিখ যখন হাজরা মোড়ে স্বাধীনতার প্রাক্কালে পতাকা উত্তোলন করতে গেলেন তখন তিনি তার রাজনৈতিক ভাবমূর্তি ধরলেন। এখানে আর একটা সিগনিফিকেন্ট বিষয় আছে। এই 14 তারিখই সারা রাজ্য জুড়ে পালিত হলো কন্যাশ্রী দিবস। কি আয়রনি ভাবুন তো, একদিকে রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস, আবার উল্টো দিকে রাজ্য বর্তমানে জ্বলছে রাজ্যেরই এক কন্যাকে তারই কর্মক্ষেত্র, যে কর্মক্ষেত্র রাজ্যের একটি রিনাউন্ড মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের এমার্জেন্সি ডিপার্টমেন্টের 4 তলার সেমিনার হলে তার রেস্ট নেবার টাইমে সেই ঘরে গিয়ে কেউ বা কারা তার উপর চালালো পাশবিক নির্যাতন, চরিতার্থ করলো যৌন লালসা, তাকে করলো খুন, তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হলো গলায় ফাঁস লাগিয়ে। আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে অত্যন্ত সংযমী পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তার আর বাঁধ রইল না বাধা। আজ তার বাঁধ ভেঙে গেল। তিনি সরাসরি বললেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিজেপি এবং সিপিআইএম সস্তার টিআরপি নিতে চাইছে। অর্থাৎ রাজ্যের বিরোধী এই দুটি দল এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে অমূলক ভ্রান্তিমূলক প্রচার তৈরি করে প্রতিবাদ সংগঠিত করছে এবং রাজ্য জুড়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আর এর পাশাপাশি তিনি জুড়ে দেন বাংলাদেশের ঘটনা। তিনি বলেন সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই বাংলাদেশের গণ আন্দোলনের সঙ্গে এর সংযুক্তিকরণ করে একেও বড় গণ আন্দোলনের রূপ দিতে। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তিনি ক্ষমতালোভী নন। আর তারপরেই তিনি আগামী 17, 18, 19 এই 3 দিন ধরে রাজ্যের জেলায় জেলায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাজ্যের জেলায় জেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত সিপিআইএম এবং বিজেপির এই ভ্রান্তমূলক প্রচারের বিরুদ্ধে কিভাবে পাল্টা প্রচার অভিযানে নামবেন সেই পথ নির্দেশ করে দেন। আর এই প্রেক্ষাপটের মধ্যে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর এবং রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকদের কাছে করজোড়ে আবেদন করেন তারা যাতে দ্রুতই কাজে যোগ দেন। এমনকি তিনি বলেন তিনি তাদের পায়ে ধরে আবেদন জানাচ্ছেন তারা কাজে যোগ দিন। মানুষকে চিকিৎসা দেওয়াটাই তাদের প্রাথমিক কর্তব্য। ইতোমধ্যে আরজি করে চিকিৎসা না পেয়ে 3 জন মানুষ মারা গেছেন বলেও খবর উঠে এসছে। আর সেখান থেকে দাঁড়িয়ে মানবিকভাবে চিকিৎসকদের এ বিষয়ে চিন্তা করতে বলেছেন, বিশেষ করে প্রতিবাদী পড়ুয়া চিকিৎসকদের। তিনি একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের যারা এই মুহূর্তে রাজ্যের চিকিৎসা পরিষেবাকে নমনম করে টিকিয়ে রেখেছেন। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথা। মূলত ঘটনার পর 4 দিন সিভি আনন্দ বোসের টিকিটেরও দেখা পাওয়া যাচ্ছিল না। তিনি ছিলেন মৌন ঘরে খিল তুলে শিকল আটকে। কিন্তু হঠাৎ করেই রাজভবনের এক্স হ্যান্ডেলে ভেসে উঠল তার ভিডিও বার্তা। রাজ্যপাল বললেন এটাই সেই সময়, এই সময়কে আমাদের হারালে চলবে না, আমাদের প্রতিবাদে গর্জে উঠতে হবে, আমাদের মহিলাদের বিরুদ্ধে হওয়া এই ধরনের ঘটনার প্রতিবাদে সরব হতে হবে। কিন্তু এখানে সরাসরি রাজ্যপালকে একটা প্রশ্ন, তাঁরই বিরুদ্ধে নির্বাচন চলাকালীন উঠেছিল যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তাঁরই রাজভবনে কর্মরতা এক অস্থায়ী মহিলা কর্মী। কিন্তু তিনি সরাসরি সেই সময় সেই অভিযোগকে খণ্ডন করেছেন, তিনি অস্বীকার করেছেন সেই অভিযোগ, যার ফলে বর্তমানে নির্যাতিতা গেছেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তিনিই আবার মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে তিনিই আবার আরজি করের প্রেক্ষাপটে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিচ্ছেন। আজও ফকিরি।
গত 10 বছর দেশের একজন ফকির আদমি যিনি ঝোলা তুলে বলেছেন চলে যাবেন যেদিন সমস্যায় পড়বেন, সেই ঝোলা তুলে তিনি এবারেই হয়তো বিদায় নিতেন, কিন্তু কোনো রকমে ল্যাংড়া সরকার করে রয়েছেন বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে। কিন্তু তারই পাঠানো দূত আমাদের রাজ্যের রাজ্যপালের এই ফকিরিদিকে সত্যিই অবাক হওয়ার ছাড়া আর কোনো কিছু নেই। রাজ্যপালের পাশাপাশি এবার আসি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে। রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি তিনি সরাসরি তারই জোটের অন্যতম শরিক তথা ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে। তিনি সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন প্রশাসন এই ঘটনার তদন্ত সঠিকভাবে করছে না, তারা প্রতিনিয়ত প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আর এখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, যেখানে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার এই ধরনেরই একটি এক্স পোস্টে সহমর্মিতা নিজের ব্যথা প্রকাশ করেছিলেন, কিন্তু রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কোনো রকম তোপ দাগেননি। সেখান থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন, তা নিয়ে সত্যি রাজনীতির অন্দরে বর্তমানে ঝড় উঠেছে। কিন্তু রাহুল গান্ধী এই তোপটা এক্স হ্যান্ডেলে কেন দাগলেন? এই তোপের পাশাপাশি তিনি লাস্ট প্যারায় উল্লেখ করেছেন হাতরাস থেকে উন্নাও আর কাশ্মীরের কাঠুয়া থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, এই কোনো জায়গাতেই নারীরা সুরক্ষিত নয়। দেশ জুড়ে দফায় দফায় নারীরা একাধিক এই ধরনের যৌন লালসার শিকার। তিনি উত্থাপন করেছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডের কথা। সেখানে তিনি বলেছেন নির্ভয়া কাণ্ডের পর দেশব্যাপী নারী সুরক্ষার যে আইন নিয়ে আসা হয়েছিল, যে কথা বলা হয়েছিল, তা এক অংশ পালিত হয়নি। আর এই সবের মধ্যে দিয়ে একটাই প্রশ্ন, রাহুল গান্ধীর এই পোস্টের কারণ কি? নিন্দুকেতের মতে রাহুল গান্ধীর এই পোস্টের পেছনে অন্যতম চালক হচ্ছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরী। তিনি দুদিন আগে দিল্লিতে গেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে হাই কমান্ডের ডাকে ওয়ার্কিং কমিটির বৈঠকে, এবং সেখানেই তিনি এই সম্পূর্ণ ঘটনা প্রবাহ রাহুল গান্ধীকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন বলেই সূত্রের খবর। আর তারপরেই রাহুল গান্ধীর বুধবার এই জ্বালাময়ী বোমা মারা পোস্ট। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী গেল, শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন রাজ্যপালের প্রতিবাদে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া আহ্বানের কথাও। কিন্তু এর মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর বাবু সরাসরি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান তিনি এই আন্দোলনের পাশে আছেন। তিনি একজন মেয়ের বাবা, তিনি একজন নাতনির দাদু, আর তাই জন্যেই তিনি রাতের বেলা মেয়েদের রাস্তা দখলের প্রতিবাদে তিনি থাকবেন রাস্তায়। যদিও শুরুতে তৃণমূল কংগ্রেসের তরফে এর কোনো প্রতিবাদ না করা হলেও যত বেলা গড়ায় দেখা যায় তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতানেত্রীরাও দলে দলে 14 তারিখ রাতের অন্ধকারে মহিলাদের রাস্তা দখলের এই প্রতিবাদে সামিল হতে চলেছে। আর যার পরেই বিজেপি এবং সিপিআইএম একযোগে অভিযোগ করছে আর কিছুই না, তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা চাইছেন এই গোটা আন্দোলনকে হাইজ্যাক করতে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে আন্দোলন হাইজ্যাক করার ঘটনা নতুন নয়। আমরা দেখেছি সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেসের হাতে কিভাবে একটা বড় গণবিক্ষোভ গণ আন্দোলনকে আমাদের সমাজের বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং একই সঙ্গে কোট আনকোট আতেলরা থালায় নাড়ু সাজিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল। অর্থাৎ সেই সময় যে দল অনুবীক্ষণ যন্ত্রের তলায় ছিল সেই দল রাতারাতি হয়ে উঠেছিল মহীরুহ, যার জেরে দেখা গেছিল 2009 লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল করে তৃণমূল কংগ্রেস এবং 2011 সালে পালা বদল করে কংগ্রেসকে জোটসঙ্গী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন মুখ্যমন্ত্রীর কুর্সি, সেই স্বপ্ন চরিতার্থ হয়। আর তার জেরেই একটা বিষয় স্পষ্ট, পশ্চিমবঙ্গের মানুষ এই কাজ আগেও করেছেন, আগামী দিনেও সম্ভবত করবে, এবং এই কাজ হয়তো এবারেও ঘটতে চলেছে।
কারণ বর্তমানে এই প্রতিবাদ আন্দোলনের যে পরিস্থিতি, যেভাবে এই প্রতিবাদ আন্দোলনে শুক্রবার বিকাল থেকে সিপিআইএম, এসএফআই, ডিওএফআই এবং সকাল থেকে বিজেপির যুব মোর্চা, বিজেপির মহিলা মোর্চা, এভিভিপি একসঙ্গে সংযুক্ত হয়ে গেছে, যেভাবে দফায় দফায় আরজি করের বাইরে দফায় দফায় সিপিআইএমের কর্মী সমর্থক, এসএফআই এবং ডিওএফআই এর কর্মী সমর্থকেরা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে এবং যেভাবে বিজেপি দফায় দফায় রাজ্য জুড়ে একাধিক মিছিল করছে, এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ালো যে বুধবার দুজনের মিছিল আরজি করের কিছুটা আগে মুখোমুখি হয়ে যায় এবং সেখানে বিজেপির মিছিলে ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার উল্টো দিকে সিপিআইএম, এসএফআই, ডিওএফ এর মিছিল যখন মুখোমুখি হয়ে যায় তখন প্রায় হাতাহাতি হতে বসেছিল, যদিও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় তা হয় না, দুই দলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠল, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা করা যাক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ দাবি করেছেন তিনি যদি বিচারপতির কুর্সিতে থাকতেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দিতেন। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের জন্য একাধিক কাজ করেছেন। তাঁর বক্তব্য যে মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের জন্যই যখন অভিযুক্তকে গ্রেফতার করলো 24 ঘন্টার মধ্যে পুলিশ, তার কোনো রকম মেডিকেল পরীক্ষা করাননি। আর এর পেছনে তাঁর দাবি সরাসরি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জন্যই তার দাবি তিনি যদি বর্তমানে বিচারপতির কুর্সিতে থাকতেন তাহলে তিনি অবশ্যই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশই দিতেন। কিন্তু এখান থেকেই বক্তব্য অভিজিৎ বাবুর কাছে, তার যে ধান্দাবাজি রাজনীতি তা রাজ্যের মানুষ ভালোভাবেই দেখেছেন। এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে যেভাবে মাসিহা হয়ে উঠেছিলেন কলকাতা হাইকোর্টের অন্দরে এই বিচারপতি, যে বিচারপতি সময়ের আগে অবসর নিয়ে তিনি সরাসরি জানিয়েছিলেন বিচারপতির কুর্সিতে বসাকালীনই তার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছিল বিজেপির, তিনি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দফায় দফায় একাধিকবার বৈঠকও করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে তাঁর যে রাজনৈতিক উদ্দেশ্য তা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়। আর এখান থেকে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কিছু হন চাই না হন, বর্তমানে মাসিয়া তো নন, বরঞ্চ রাজ্যের মানুষের কাছে ধান্দাবাজ ছাড়া আর কিছুই নন। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে গোদের ওপর বিষ ফোড়া হচ্ছে কুণাল ঘোষ। যদিও কুণাল ঘোষ গত 24 ঘন্টায় নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে যাবতীয় যে পোস্ট করেছেন তা কিন্তু রাজনৈতিকভাবে একদম সঠিক কথা তিনি বলছেন তার রাজনৈতিক দলের তরফে। তিনি দফায় দফায় অভিযোগ করছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন ফুলে ফেপে উঠছে তার পেছনে আসলে রয়েছে বিজেপি এবং সিপিআইএমের কায়েমি শক্তি। তিনি স্পষ্ট বলেছেন লোকসভা নির্বাচন এবং তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, এই দুটি নির্বাচনে একেবারে রাজ্যের মানুষ এই দুই দলের মুখে ঝামা ঘষে দিয়েছে। আর এই পরাজয় না স্বীকার করতে পেরে, পরাজয়ের গ্লানি না সহ্য করতে পেরে এই ধরনের একটি আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক রাজনীতির খেলায় নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং দ্বিতীয় বিরোধী দল সিপিআইএম, যদিও তারা বিধানসভার নিরিখে রাজ্যের বিরোধী দলের তকমাও হারিয়েছে। আর এখান থেকে দাঁড়িয়েই বর্তমানে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বেশ ফুলে ফেপে সরগরম রাজনীতি। কিন্তু বিষয় হচ্ছে এই একদিন 14ই অগস্ট রাত 11:30 থেকে 2:30-3টে পর্যন্ত প্রায় রাস্তার দখল মেয়েরা নিলেই কি রাতের অন্ধকারে এই অসামান্য প্রতিবাদের পরেই কি পরিস্থিতির বদল ঘটবে? একেবারেই ঘটবে না, তা কেউ বলছেও না। কিন্তু এই প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু এই প্রতিবাদ যেন এমনটা না হয় যে এক তাড়াহুড়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাতে হবে আমিও এই প্রতিবাদে সামিল। কারণ যদি এই একদিনের প্রতিবাদে সমাজে পরিবর্তন আসতো, যদি নারী নির্যাতন রোখা যেত, তাহলে হয়তো বিদ্যাসাগর, রামমোহন, ডিরোজি ও ভগিনী নিবেদিতাকে নিজেদের সারাটা জীবন উৎসর্গ করতে হতো না দেশের নারী স্বাধীনতার চিন্তার ক্ষেত্রে, দেশের নারীকে প্রকৃত স্বাধীনতা দেওয়ার কাজে। একই সঙ্গে নারীকে সুশিক্ষিত করে গড়ে তুলে তাকে আর্থিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেও এদের সারাটা জীবন হয়তো চলে যেত না। আর যদি একদিনেই পুরো পরিবর্তন হয়ে যেত, একদিনের আন্দোলনেই যদি নারী স্বাধীনতা আসতো, তাহলে 1857 সিপাহী বিদ্রোহের পর থেকে 1947 সাল এই দীর্ঘ সময় জুড়ে আমাদের দেশের অসংখ্য বিপ্লবী বীর সন্তান, বীর কন্যাকে নিজেদের জীবনের বলিদান দিতে হতো না দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য। গান্ধীজিকে দফায় দফায় 3টি বড় আন্দোলনের ডাক দিতে হতো না।
বাঘা যতীনকে বুড়িবালামের তীরে লড়াই করতে হতো না ব্রিটিশদের বিরুদ্ধে। মাস্টারদা সূর্য সেনকেও লড়তে হতো না, বোমা মারতে হতো না ক্ষুদিরামকে, বোমা মারতে হতো না ভগৎ সিংকে। কারণ এরা সকলেই জানতো একদিনে কিছু হবে না। যদি একদিনে হতো তাহলে এরা একদিনেই প্রতিবাদ করত, দেশকে স্বাধীনতা এনে দিত এবং তারা ফিরে যেত নিজেদের স্বাধীন জীবনের স্বাধীন চিন্তার কাজে। কিন্তু একদিনে তা ঘটেনি, ঘটেছে দীর্ঘ সময় জুড়ে তারা পথে থেকেছে, সাধারণ মানুষের সঙ্গে থেকেছে, জমিতে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগঠিত করেছে। তাই 14 তারিখ রাতের এই প্রতীকী আন্দোলনের পর আমাদের এই যৌন নির্যাতনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে প্রত্যেক দিন এ বিষয়ে সরব হতে হবে। বাড়ির শিশুদের সুশিক্ষিত করতে হবে। কথাই আছে, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আর সেই বিপ্লব যদি সামাজিকভাবে নিয়ে আসতেই হয় তাহলে তার আগে দরকার সুশিক্ষা। আর সেই সুশিক্ষা একদিনে হবে না। সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে আমাদের বছরের পর বছর এ বিষয়ে কাজ করতে হবে, এ বিষয়ে প্রতিবাদ করতে হবে। দিল্লির নির্ভয়া ধর্ষণকাণ্ডের পর যখন দেশ জুড়ে নতুন আইন এলো এবং 10 বছরের দীর্ঘ লড়াইয়ের পর যখন নির্যাতিতার অপরাধীরা সাজাও পেল, সরকারের তরফে দেশের মহিলাদের সুরক্ষার জন্য আনা হলো নতুন একটি রিভলভার, নাম রাখা হলো নির্ভয়া। দাবি করা হলো দেশের মহিলারা এই বন্দুক ক্যারি করতে পারবে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য। কিন্তু এখান থেকেই প্রশ্ন, নির্ভয়া নামক এই রিভলভারটি কিনতে গেলে তার যা দাম, তার লাইসেন্স করার যা খরচা, তার বুলেটের যা দাম, তা কিন্তু দেশের বর্তমান মধ্যবিত্ত জনগণের, মধ্যবিত্ত শ্রমিক নারীদের পক্ষে একেবারেই সম্ভব না। আর এই সমগ্র আলোচনার মধ্যে শেষ করব একজনের একটি বক্তব্য দিয়ে। তিনি আমাদের টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি একটি পোস্টে জানিয়েছেন, রাতে যখন মেয়েরা রাস্তা দখলের প্রতিবাদে নামবে তখন যেন তারা রাস্তা যাদের দখলে থাকার কথা সেই কুকুরদের ওপর অত্যাচার না করে, সেই কুকুরদের তারা যেন লাঠি নিয়ে তেড়ে না যান। কিন্তু এখানে স্বস্তিকা একটা বিষয় ভুলে গেছেন, রাস্তার দখল রাতের বেলা কুকুরদের থাকে না। রাস্তার দখল রাতের বেলা যুগ যুগ ধরে নিয়ে রেখেছেন আমাদের রাজ্যের, আমাদের দেশের, আমাদের পৃথিবীর অগণিত শ্রমিক মহিলা, যাদের শ্রমকে আমাদের দেশ এখনো সামাজিক স্বীকৃতি দেয়নি, যাদের একটা বড় অংশ যৌনকর্মীরা। সেই যৌনকর্মীদের শ্রমকে যদি আপনি শ্রম মনে করেন তাহলে আপনি নিজের চোখের ঠুলি এখনই হয়তো 50% সরিয়ে ফেলেছেন। কারণ তারা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন, তারপরেও এই প্রতিবাদ করতে যে এতদিন বাঙালির সময় লাগলো, বাঙালি মেয়েদের আরজি করের ঘটনার সাক্ষী লাগলো, তাতেই সত্যি আমরা নিজেদের বাঙালি হিসাবে গর্বিত না বলে আমাদের বলা উচিত আমরা বাঙালি হিসাবে লজ্জিত। আর এই সবের মধ্যে দিয়েই 14 তারিখ রাতের রাস্তার দখল নিক মেয়েদের এই আন্দোলনকে আশীর্বাদ দ্য ট্রুথ সম্পূর্ণরূপে সফল করার জন্য সব ধরনের আবেদন জানাচ্ছে। আপনারা দলে দলে যোগ দিন আপনাদের আশেপাশে যেখানে এই ধরনের প্রতিবাদ আজ রাতে ঘটবে। আমিও থাকবো রাস্তায়, হয়তো দেখা হবে আপনাদের কারোর না কারোর সঙ্গে। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। নিজের কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে। আর এই বলেই শেষ করলাম আজকের এপিসোড। নমস্কার।